হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান সহ 9 জন মারা গেছেন। এ ঘটনার পর একটি প্রশ্ন খুব জোরেশোরে উঠেছে, এটি কি স্রেফ একটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড? প্রশ্নটি এ কারণেই উঠছে যে ইরান এমন একটি দেশের সঙ্গে চিরবৈরিতা বা শত্রুতায় লিপ্ত, সেই দেশটির পক্ষ থেকে এ ধরনের হত্যাকাণ্ড বা কিলিং মিশন পরিচালনার নজির রয়েছে। যারা দুর্ঘটনা বলছেন তাদের পক্ষে যেরকম যুক্তি রয়েছে, আবার যারা হত্যাকাণ্ড বলছেন তারাও কিছু যুক্তি তুলে ধরছেন। যারা দুর্ঘটনা বলছেন তাদের যুক্তি হলো যে ইসরায়েল এর আগে কখনো কোনো দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানকে টার্গেট করেনি। যদিও ইসরায়েলের পক্ষ থেকে এর আগে ইরানের শীর্ষস্থানীয় কমান্ডার এবং কর্মকর্তাদের হত্যা করা হয়েছে, দূর থেকে ক্ষেপণাস্ত্র কিংবা দ্রোণ ছুড়ে হত্যা করার ঘটনা ঘটেছে। সর্বশেষ যে ঘটনায় ইরান এবং ইসরায়েলের মধ্যে একটা তুমুল যুদ্ধাবস্থার তৈরি হয় সেটি হচ্ছে সিরিয়ায় ইরানের যে দূতাবাস, সেই দূতাবাসে ইরানের কয়েকজন কমান্ডার এবং কর্মকর্তাকে ক্ষেপণাস্ত্র ও দ্রোণ ছুড়ে ইসরায়েল হত্যা করে এবং তার প্রেক্ষাপটে ইরানও কিন্তু ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছিল। সে ঘটনা একটা ভয়ঙ্কর যুদ্ধ পরিস্থিতি থেকে মোড় নেওয়ার আগেই কিন্তু পশ্চিমা সহ বিশ্বের যে প্রভাবশালী দেশ তারা সেটিকে থামিয়ে দিতে সক্ষম হয়েছিলেন। কিন্তু তলে তলে কিন্তু দুই পক্ষের বিভিন্ন ধরনের তৎপরতা চলছিল। সেরকম একটি পরিস্থিতির মধ্যে এই ঘটনাটি ঘটল। যারা একে দুর্ঘটনা বলছেন তাদের আরেকটি যুক্তি হলো যে প্রেসিডেন্ট রাইসিকে বহন করা এই হেলিকপ্টারটি ছিল 40 বছরের পুরনো এবং এই হেলিকপ্টারে সিগন্যাল ব্যবস্থাও কার্যকর ছিল না এবং যে অঞ্চল থেকে হেলিকপ্টারটি আসছিল সেটা ছিল অত্যন্ত দুর্গম একটি এলাকা এবং সেখানকার আবহাওয়া ভালো ছিল না, ফলে এটি দুর্ঘটনা হিসেবে দেখাই শ্রেয়। এটা হচ্ছে তাদের আরেকটি যুক্তি। অন্যদিকে যারা এটাকে হত্যাকাণ্ড বলছেন তাদের কিছু যুক্তি রয়েছে। তারা বলছেন যে ইসরায়েল এর আগে কোনো দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানকে টার্গেট করেনি, তার মানে এই নয় যে তারা আর কোনো দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানকে টার্গেট করবে না। অর্থাৎ ইতিহাসে এর আগে যেটি ঘটেনি সেটি আর ঘটতে পারবে না এমনটি বলা যাবে না। বরং ইসরায়েল এবং ইরানের মধ্যে শত্রুতা যে পর্যায়ে পৌঁছেছে তাতে ইসরায়েলের পক্ষ থেকে এই ধরনের হত্যাকাণ্ড বা কিলিং মিশন চালানো খুব বেশি অস্বাভাবিক নয়। আরও একটি বিষয় এখানে আলোচনার দাবি রাখে, সেটি হচ্ছে ইরান এবং ইসরায়েলের যে টেনশন চলছিল সেই টেনশনের মধ্যে ইরানের প্রেসিডেন্ট রাইসি কিন্তু একটি গুরুত্বপূর্ণ দেশ সফর করেছিলেন, সেটি হচ্ছে পাকিস্তান। আমরা অনেকেই জানি যে পাকিস্তান একটি পরমাণু শক্তিধর দেশ এবং সে সময় প্রশ্ন উঠেছিল যে ইরান কি পাকিস্তানের কাছে পরমাণু অস্ত্রের কোনো সহযোগিতা চায়। এই পরমাণু অস্ত্রের সহযোগিতা চাওয়া এবং ইরানের যে পরমাণু কার্যক্রম, এই বিষয়টিকে যদি আমরা একটু মিলিয়ে বিশ্লেষণ করি তাহলে বলতে হয় যে ইসরায়েল ইরানকে নিয়ে কিন্তু কখনোই স্বস্তিতে ছিল না। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে কিন্তু তাদের মধ্যে বিরোধ এতটাই বেড়েছিল যে শেষ পর্যন্ত তারা একটা ভয়ঙ্কর যুদ্ধে জড়িয়ে যেতে পারে এরকম আভাস দিয়েছিলেন অনেক বিশেষজ্ঞ। এখন আপাত দৃষ্টিতে সেই পরিস্থিতি শান্ত হলেও ইরান এবং ইসরায়েলের মধ্যে বৈরিতার কিন্তু কোনো ভাটা পড়েনি এবং তাদের সেই বৈরিতা আগের থেকেও আরও তীব্র আকার ধারণ করেছে। বিশেষ করে ইসরায়েলের পক্ষ থেকে ইরানকে নিয়ে একেবারেই যে স্বস্তিতে নেই তার কিন্তু ইঙ্গিত পাওয়া গেছে এবং ইসরায়েলের রাজনীতিতে কিন্তু ইরান একটি বড় আলোচনার নাম এবং ইসরায়েলের নেতারা, রাজনৈতিক নেতারা প্রকাশ্যেই বলে থাকেন যে ইরানকে তারা কোনোভাবেই পরমাণু অস্ত্র সম্পন্ন অস্ত্রধারী একটি দেশ হতে দেবেন না। কারণ যত অস্ত্রই আপনার কাছে থাকুক না কেন, পরমাণু অস্ত্র কিন্তু যুদ্ধের হিসাব নিকাশ পাল্টে দেয়। আর ইসরায়েলের যিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, তিনি কিন্তু প্রকাশ্যেই বলেছেন যে তিনি ইরানকে পরমাণু অস্ত্রধারী যাতে না হতে পারে তার জন্য যা যা করা দরকার সবই তিনি করবেন। একথা তিনি প্রকাশ্যে একাধিকবার রাজনৈতিক সভা সমাবেশ এমনকি সরকারের যে বিভিন্ন মিটিং সেখানেও তিনি কিন্তু এই কথা একেবারে রাগ ডাক না রেখেই বলছেন। তো এখন ইরানের প্রেসিডেন্ট এই যে পাকিস্তান সফর করলেন এবং সেখানে এই পরমাণু অস্ত্র নিয়ে তাদের মধ্যে কোনো আলাপ আলোচনা হয়েছে কিনা বা পরমাণু অস্ত্র কিংবা পরমাণু প্রযুক্তির কোনো সহায়তা নেওয়া, ইসরায়েলের পক্ষ থেকে এই বিষয়টিকে কিভাবে নেওয়া হয়েছে সেটাও কিন্তু একটি আলোচনার বিষয় বা ভাবনার বিষয়। ইসরায়েল যে রাইসিকে নিয়ে এক ধরনের অস্বস্তিতে ছিল সেটা তো একেবারে বলেই দেওয়া যায় এবং রাইসির এই নিহত হওয়ার পরেও কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে তেমন কোনো বক্তব্য দেওয়া হয়নি। শুধু নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন যে আমাদের কোনো হাত নেই, মানে এই ঘটনায় আমাদের কোনো হাত নেই, ইসরায়েল কোনোভাবে এর সঙ্গে সম্পৃক্ত নয়, একথা তিনি বলতে চাচ্ছেন, যদিও ওই কর্মকর্তার নাম বলা হয়নি। কিন্তু ইসরায়েল পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিন্তু এ নিয়ে কিছু বলা হচ্ছে না। রাইসি কিন্তু পরমাণু অস্ত্র নিয়ে খুব বেশি উচ্চাকাঙ্ক্ষী ছিলেন। ইরান যে পরমাণু কর্মসূচি চালাচ্ছে তার পক্ষে কিন্তু তার জোরালো ভূমিকা রয়েছে এবং তিনি এই কর্মসূচিকে আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে কিন্তু আন্তর্জাতিক যে সমর্থন সেই সমর্থন আদায়ের চেষ্টা করছিলেন। তো এই অবস্থায় এই যে হেলিকপ্টারটি বিধ্বস্ত হলো এটিকে স্রেফ দুর্ঘটনা
বলার কোনো কারণ নেই, আবার স্রেফ হত্যাকাণ্ড এই মুহূর্তে বলা যাবে না। আপাতত আমরা এটাকে 50-50 হিসেবে রাখছি যে এটা দুর্ঘটনা হতে পারে, আবার এটা হত্যাকাণ্ড হতে পারে। কারণ ইসরায়েলের পক্ষ থেকে এ ধরনের হত্যাকাণ্ড চালানোর নজির রয়েছে। সরকার প্রধানকে টার্গেট তারা না করলেও তারা কিন্তু এর আগে ইরানের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যা করেছে। বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমেও কিন্তু এটা দুর্ঘটনা নাকি নাশকতা তা নিয়ে খবরাখবর প্রকাশ করা হয়েছে, এবং বিভিন্ন কারণেই এই প্রশ্নটি সামনে এসেছে। যদি এটা হত্যাকাণ্ড হয়ে থাকে তাহলে নিশ্চিতভাবে ইরানের পক্ষ থেকে কিন্তু একটা কড়া জবাব দেওয়া হবে, এবং সেটা বড় ধরনের কোনো যুদ্ধ বাঁধিয়ে দেয় কিনা। ইরানের পরমাণু কর্মসূচির সঙ্গে জড়িত বিজ্ঞানী সহ কর্মকর্তাদের কিন্তু হত্যার নজির এই ইসরায়েলের রয়েছে, এবং যারা এই ইরানের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ইসরায়েলের জন্য অস্বস্তি বাড়িয়ে দেয় তাদেরকে কিন্তু ইসরায়েল বিভিন্নভাবে সরিয়ে দিয়েছে। ইসরায়েল কিন্তু ইরানকে নিয়ে নানামুখী টেনশনে রয়েছে। বিশেষ করে ইরান ইসরায়েলকে ঘিরে একটা বড় প্রক্সি বাহিনী গড়ে তুলেছে। অন্তত 5টি দেশে ইরান সমর্থিত সশস্ত্র বাহিনী রয়েছে। এর মধ্যে আমরা অনেকেই জানি যে লেবাননে হিজবুল্লাহ রয়েছে, ফিলিস্তিনিতে হামাস রয়েছে, ইয়েমেনে হুতি রয়েছে, ইরাকে মিলিশিয়া বাহিনী রয়েছে, অন্যদিকে সিরিয়ায়ও কিন্তু সশস্ত্র প্রক্সি বাহিনী রয়েছে। এই প্রক্সি বাহিনী হচ্ছে যে ইরান এইসব বাহিনীকে তার নানা রকমের অস্ত্রশস্ত্র এবং অর্থ সহায়তা দিয়ে থাকে, প্রশিক্ষণ দিয়ে থাকে, এবং এটা ঘটে থাকে পরোক্ষভাবে। অর্থাৎ এই বাহিনীগুলো ইরানের স্বার্থ দেখার জন্য এক পায়ে প্রস্তুত থাকে, এবং সেই সঙ্গে তাদের নিজস্ব কিছু আদর্শিক বিষয় থাকে। সুতরাং এই ধরনের একটা প্রক্সি বাহিনীর, বিশাল শক্তিশালী প্রক্সি বাহিনী কিন্তু ইসরায়েলের জন্য একটি বড় শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। আর এই প্রক্সি বাহিনীগুলো ইব্রাহিম রাইসির নেতৃত্বে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছিল।